দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হয় বৃহস্পতিবার, সেই সঙ্গে কিন্তু ওই দিনই দেশের আরও 4টি বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হয়। তবে কালীগঞ্জ এই মুহূর্তে এই রাজ্যের পরিপ্রেক্ষিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্র কিন্তু শাসক বিরোধীদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই কেন্দ্র প্রেস্টিজ ফাইট তৃণমূল কংগ্রেসের কাছে, পাশাপাশি বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেস জোট প্রার্থীর কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ 2011 সালে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করলেও পরবর্তীতে দেখা যায় 2016-তে সেখানে তৃণমূল প্রার্থী হেরে যান। আবার 2021 সালে তিনি জয়লাভ করেন নাসিরউদ্দিন আহমেদ, এবং তার প্রয়াণের কারণেই কিন্তু এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রয়াত নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে এখানে প্রার্থী করে। এই আলিফা আহমেদ কিন্তু একেবারেই রাজনীতিতে আনকোরা নয়, এর আগে তিনি জেলা পরিষদেও তিনি জয়লাভ করেছিলেন। ফলত যদিও বিজেপি এই আলিফা আহমেদকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ, এবং কংগ্রেস প্রার্থীও রয়েছেন, কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে বামেরা। আমাদের প্রতিনিধি রূপম রায় রয়েছে। রূপম, এই যে ত্রিমুখী লড়াই কালীগঞ্জে, এই ত্রিমুখী লড়াইয়ে জনতা জনার্দন কাকে এগিয়ে রেখেছে? কারণ তোমরা তো নির্বাচনী প্রচারগুলোতেও ছিলে, সেক্ষেত্রে মানুষের উচ্ছ্বাস কাকে ঘিরে বেশি নজরে এসেছিল? দেখো ঋষিকেশ, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যেটা ভোট প্রচারে লক্ষ্য করা গেছে, অর্থাৎ তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, অর্থাৎ প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন, তার যে সুকন্যা, তাকে যখন ভরসা করেছে রাজ্যের শাসক দল, সেরকমই কিন্তু সাধারণ মানুষও তার কাছে এগিয়ে এসছে, অভাব অভিযোগ জানিয়েছে, তাদের এলাকার যে উন্নয়ন এখনো থমকে রয়েছে সেই উন্নয়নের কথা জানিয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব সেই উন্নয়ন যাতে করা যায় সেই চেষ্টা তিনি করবেন যদি জনতা জনার্দন তাদের সাথে থাকেন। সেই ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জায়গাতে তিনি যখন ভোট প্রচারে যান, সেখানে রাজ্যের যারা মন্ত্রী এবং যারা রাজ্যসভার সাংসদ কিংবা তারকা প্রার্থী যাদের সঙ্গে নিয়েই তিনি গেছেন, সকল জায়গাতেই কিন্তু তিনি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন। সেক্ষেত্রে বলা যেতেই পারে প্রথম দিক থেকে যে বিজেপির পক্ষ থেকে যে ভোট প্রচার ছিল, সেই ভোট প্রচারে কিন্তু রীতিমতো মানুষ দেখা যায়নি বা কর্মীদেরকে লক্ষ্য করা যায়নি, এবং সেক্ষেত্রে অনেকটাই ব্যাক ফুটেছিল বিজেপি। এবং যেহেতু বিজেপির যে প্রার্থী ঘোষণা সেটাতেও অনেক বিলম্ব করা হয়েছে, সময় বিলম্ব হয়েছে, সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত শাসক দলের দিকেই এগিয়ে রয়েছেন, এবং তারা কিন্তু চাইছেন যে এই যে আলিফা আহমেদ তিনি যেন বিপুল ভোটে জয়যুক্ত করেন, এবং তারপরে যেন তিনি বিধায়ক হয়ে কালীগঞ্জের জন্য বিশেষ কিছু যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো তিনি করতে পারেন। তবে আলিফা আহমেদ কিন্তু আরেকটি কথা জানিয়েছিল যে সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন থমকে রয়েছে, তার প্রথম কাজ হবে এই জায়গাগুলিতে নজর দেওয়া, এবং যেহেতু তিনি তথ্য প্রযুক্তি কর্মী, সেক্ষেত্রে যে কদিন তিনি বিধায়ক থাকবেন সেই কদিনের মধ্যেই তথ্য প্রযুক্তির বিষয়ে তিনি বিশেষ কিছু যুব সমাজের জন্য করে যেতে চান। তো সুতরাং বলা যেতেই পারে এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। ঋষিকেশ দা। রূপম, থাকো তুমি আমাদের সঙ্গে সন্তু রয়েছে একেবারে গণনা কেন্দ্র থেকে সরাসরি। পানিঘাটা উমাদাস মেমোরিয়াল স্কুলে গণনা হচ্ছে। সন্তু, যেটা জানতে চাইবো, গণনা কি শুরু হলো? একেবারে ঋষিকেশ, দেখো গণনার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডের যে গণনা তা কিন্তু চলছে এই মুহূর্তে, সেই গণনার প্রক্রিয়া একেবারে গণনা চলছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রথম রাউন্ডের যে রেজাল্টটা আমরা দর্শকদের মাঝে তুলে ধরতে পারবো। তোমার যেমনটা আমাদের রূপম যেমনটা জানাচ্ছিলে যে এই যে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে প্রার্থী বা প্রচার সমস্ত বিষয় নিয়ে এখন আমরা আজ সকাল থেকে যখন বিভিন্ন ক্যাম্পগুলিতে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাম্পগুলিতে যাই, সকাল থেকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটা উচ্ছ্বাস, যখন বিজেপির যে বুথ সেখানে যেখানে যায় তখন কিন্তু এক কর্মী সমর্থকদের দেখা মেলেনি, তৃণমূলের যে থাকলেও বিজেপির দেখা যায়নি। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে বারবার এলাকাবাসী বলছিলেন যে তৃণমূল বনাম বিজেপির একটা লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে
আজকের যে এই ভোট গণনা প্রক্রিয়া শুরু হলো, কিছুক্ষণ পর আমরা প্রথম রাউন্ডের যে রেজাল্ট পাবো, তারপর ধীরে ধীরে একের পর এক যে রাউন্ড আমরা যেমনটা বলেছিলাম যে 22 রাউন্ড গণনা হবে, সেই 22 রাউন্ড শেষ হাসি কে হাসে সেটা কিন্তু আমরা দর্শকদের যেমন জানাবো, তার পাশাপাশি কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, কর্মী সমর্থকরা কি বলছেন সেটাও আমরা দেখাতে থাকবো। তোমাকে বলে রাখি যে সকাল 8টা থেকেই গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। 8টা থেকেই প্রক্রিয়া একেবারে শুরু হলো। ইতিমধ্যে যে কেবিল, সেই কেবিলে গণনা চলছে। প্রথম রাউন্ডের যে গণনা আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দর্শকদের মাঝে তার রেজাল্ট তুলে দিতে পারবো। তার পাশাপাশি একের পর এক রেজাল্ট আমরা যেমনটা প্রথম থেকে বলছিলাম, প্রতি রাউন্ডে আমাদের কলকাতা টিভির দর্শকদের যে গণনার রেজাল্ট তা কিন্তু তুলে দেবো। ঋষিকেশ দা, সন্তু, এই যে 3 প্রার্থী আলিফা আহমেদ কিংবা আশিস ঘোষ, কাবিলউদ্দিন আহমেদ, তারা তো গণনা কেন্দ্রে রয়েছেন। তাদের দলীয় কর্মী সমর্থকরা তারা কি বলছেন? দেখো, আমরা যখন সকালে এসে পৌঁছাই তৃণমূলের যে বুথ ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক থাকলেও বিজেপির ক্যাম্পে কাউকে দেখা যায়নি। একেবারে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, তারা যে প্রার্থী তিনি একেবারে সকাল সকাল ঢুকে গিয়েছেন, কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছেন। তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম যে এজেন্ট রয়েছে, যে কাউন্টিং এজেন্ট, তারাও কিন্তু ঢুকে গিয়েছে। তৃণমূলের যে ক্যাম্প সেখানে আমরা যখন পৌঁছাই, তাদের কর্মী সমর্থক কম থাকলেও তারা কিন্তু একেবারে উচ্ছ্বাসের সঙ্গে বলছেন যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারে তাদের যে আলিফা আহমেদ বিধায়কনা তিনি জয়লাভ করবেন এবং তাদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু বজায় থাকবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু বিজেপির যে ক্যাম্প আমরা যখন যাই, তাদের একেবারে জনশূন্য বলা যেতে পারে। ঋষিকেশ দা, আজকে যখন এই প্রার্থীরা এই গণনা কেন্দ্রে প্রবেশ করছিল সন্তু, তখন এই প্রার্থীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? কে বেশি জয়ের বিষয়ে আশাবাদী, জয়ের ব্যাপারে? একেবারেই সকাল সকাল তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি প্রবেশ করেছেন, একে হাসি মুখে তিনি প্রবেশ করেছেন এই গণনা কেন্দ্রে। তার পাশাপাশি বিজেপি প্রার্থী তিনিও প্রবেশ করেছেন। তার জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী থাকলেও শেষ হাসি কি আদৌ হবে? তার পাশে কাবিলউদ্দিন, তাকেও দেখা গিয়েছে, তিনিও এজেন্টদের নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। তবে শেষ মুহূর্তের শেষ হাসি তারা কিন্তু নিজেরা একেবারে তারা যেমন জানিয়েছেন সেটাই কিন্তু দেখার। তবে এই যে ভোট গণনা প্রক্রিয়া প্রথম রাউন্ড শেষ হলে আমরা যেমন আপডেট দেব, তার পাশাপাশি শেষ রাউন্ডে গিয়েই তবে আমরা জানতে পারবো আজকের এই যে গণনা, সেই গণনার এই কালীগঞ্জের বাসী তারা কি চেয়েছেন, তারা কাকে এই যে বিধায়ক হিসেবে এলাকায় চেয়েছেন সেটা যেমন জানতে পারবো এবং শেষ আছে কেস আছে সেটাই এখন দেখার। ঋষিকেশ দা, তুমি সন্তু, এই কালীগঞ্জে তুমি যেমনটা বলছিলে বা রূপমও বলছিল যে এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হলেও মূলত বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। সেক্ষেত্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তার অবস্থান কি? কারণ কংগ্রেস তো একটা সময় এই কেন্দ্র থেকে জয়লাভও করেছিল। একেবারে দেখো, প্রথমে বলি এই যে কেন্দ্র, প্রথমে বাম জামানায় কিন্তু আরএসপিকে এই কেন্দ্র ছাড়া হতো। পরবর্তীতে যখন বাম এবং কংগ্রেসের জোট হয় তখন কিন্তু কংগ্রেসকে ছাড়া হয়। প্রথমবার কংগ্রেস জিতেছিল 2018 সালে। তারপর কংগ্রেস জেতার পর 2021-এর যে নির্বাচন, সেই 21-এর নির্বাচনে কিন্তু যখন হয় তখন কিন্তু কংগ্রেস প্রার্থী একেবারে প্রথম থেকে তৃতীয় স্থানে চলে যায়। প্রথম স্থানে চলে আসে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এবছরে যখন ভোটের তারিখ ঘোষণা হয় তখন থেকে সিপিএম এর পক্ষ থেকে একটা প্রার্থী ঘোষণা করা হবে এমনটাই বারবার বলা হচ্ছিল। কিন্তু শেষমেশ দেখা যায় কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছে, তাদের যে জোটের প্রার্থী ঘোষণা করেছে। সেই নিয়ে প্রথম থেকে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে সিপিআইএম কতটা সমর্থন করবে এই যে কাবিলউদ্দিন শেখকে, কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকে, সে নিয়ে যেমন প্রশ্ন ছিল। তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম যে এই যে কাবিলউদ্দিন শেখকে যেমন প্রশ্ন, কাবিলউদ্দিন শেখ নিয়ে যেমন প্রশ্ন, তার পাশাপাশি আরও একটা বিষয় যে কংগ্রেসের মধ্যেও এই যে কাবিলউদ্দিন শেখ এর আগে একবার তিনি প্রার্থী হয়েছিলেন, পরবর্তীতে তিনি তাকে উইথড্র করে নিতে হয়, উইথড্র করে নিয়ে তিনি আবার নির্দলে হয়ে ভোটে লড়েন। তাকে কতটা কংগ্রেস যে কর্মীরা তারাই কতটা তাকে সমর্থন করবে সে নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবছর যে কংগ্রেস একেবারে ব্যাকফুটে সেটা একেবারে বলাই চলে। তারপর পাশাপাশি যেটা বলছিলাম এই যে লড়াই বিজেপি বনাম তৃণমূলের লড়াই, এই যে কেন্দ্র, এই কেন্দ্রে প্রায় 48% সংখ্যালঘু ভোট রয়েছে এবং 42% সংখ্যাগুরু ভোট হিন্দু ভোট রয়েছে। বিজেপি যে হিন্দু ভোট নিয়ে বারবার লড়াই করে, সেই ভোট কতটা পার্সেন্টেজ তৃণমূলের বিজেপির ঝুলিতে যায় সেটাও এখন দেখার। তার পাশাপাশি যেমনটা আমরা দেখেছিলাম প্রায় 73% ভোট করেছে, বেশ কিছু ভোটের সংখ্যায় কিন্তু অনেকটাই কম
বলা যেতে পারে। এই 73% ভোট কারা ভোট দিলেন না সে নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। তার তুমি মধ্যে থাকো আমাদের সঙ্গে, আমরা প্রথম দিক থেকে পরবর্তীতে আবার যোগাযোগ করছি। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরে আসবো তোমাদের কাছে। আপাতত থাকো তুমি আমাদের সঙ্গে।